হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নির্মাণ বাংলা। তো তোদের নতুন ব্যাচ, যে ব্যাচটা আমরা চ্যাম্পস বাংলা নামে নিয়ে এসেছিলাম, সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। তো এখন থেকে নির্মাণ বাংলা নামেই তোরা ব্যাচে কিন্তু বা অ্যাপে কিন্তু এই ব্যাচটা খুঁজে পাবি। তো ক্লাস 8-এর বাচ্চাগুলো, আমরা যেখানে অবধি চ্যাম্পস বাংলা নামে যে জায়গা অবধি পড়েছিলাম তারপর থেকেই কিন্তু এটা স্টার্ট হচ্ছে। মানে আমাদের চ্যাপ্টার 8 যে পার্টটা ছিল, সেই চ্যাপ্টার 8-এর মধ্যে আমরা 3টে টপিক আমরা জানতাম। তার মধ্যে প্রথম যে টপিকটা ফসল উৎপাদন বা যাবতীয় যা কিছু, এটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা সেকেন্ড যে টপিকটা, সেটার ফার্স্ট পার্ট নিয়ে চলে এসেছি, উদ্ভিদজাত খাদ্য চাষের বিভিন্ন পদ্ধতি, সেটার পার্ট 1 আজকে আমরা পড়তে চলেছি। এটাও আমরা 3টে পার্টে পড়বো। 3টে আলাদা ফসলের নাম আছে, মানে উদ্ভিদের নাম আছে, তাদের কিভাবে চাষ করা হয় সেইগুলো আমরা পড়বো। আজকে মেইনলি আমরা যেগুলো পড়বো সেটাই আসছি। আগের দিন আমরা এই সকল পয়েন্টগুলো পড়েছি এবং ফসল উৎপাদনের যে ধাপ, সেটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা যে পার্টগুলো পড়বো সেটা হচ্ছে ধান চাষ। মেইনলি আজকে আমরা ধান চাষ সম্পর্কে পড়বো। এর পরের যে দুটো পার্ট হবে এই টপিকের, সেখানে কিন্তু পাট চাষ বা যা আছে সিলেবাসে বাকি যে দুটো, সেই দুটো কিন্তু আমরা করব। তো আজকে ধান চাষের প্রথমে আমরা প্রকারভেদ জানবো, যে ধান কত ধরনের হয়। আউশ, আমন, বোরো, এই 3 রকমের ধান হয় এবং তাছাড়াও আরো বিভিন্নভাবে আমরা ধানকে ভাগ করতে পারি। এছাড়া চাষের পদ্ধতি, ধান চাষ কিভাবে হয়, এক্স্যাক্টলি ধান চাষ কি করে করব, সেগুলোর প্রত্যেকটা স্টেপস কিন্তু আমরা দেখতে চলেছি। ঠিক আছে, তো আমরা স্টার্ট করব আমাদের এই ধান চাষের পার্টটা। তো আমরা স্টার্ট করছি। প্রথমেই আমরা দেখব যে ধান চাষ, এই ধান চাষের প্রকারভেদ। এবং প্রকারভেদ পড়তে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে এই ধান চাষ হয় কোথায় কোথায়। ঠিক আছে, তো দেখ, প্রথমেই বলা আছে যে ধান হচ্ছে পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ শস্য। এটা একটা গুরুত্বপূর্ণ একটা শস্য, যেটার উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু পুরো, বিশেষ করে ভারতবর্ষে কিন্তু আমাদের কিন্তু পুরো আমাদের যে খাবারের খোরাক, সেগুলো পুরোটাই কিন্তু আমাদের ধান থেকে অনেক কিছু তৈরি হয়, সেগুলোর উপর নির্ভরশীল। ভারতের অন্যতম প্রধান খাদ্যশস্য হলো ধান। এইবার এই ধান প্রায় কিন্তু আমাদের সব রাজ্যেই কিন্তু কম বেশি পাওয়া যায় ভারতে। ঠিক আছে, এবং বিশেষ করে পাওয়া যায় হচ্ছে পশ্চিমবঙ্গে, খুব বেশি উৎপাদন হয়, সবচেয়ে বেশি। দেন আমাদের অন্ধ্রপ্রদেশে, পাঞ্জাবে, উত্তরপ্রদেশে, ওড়িশাতে আর তামিলনাড়ুতে, এই কয়েকটাতে ধানের উৎপাদনের পরিমাণ প্রচুর বেশি বা যথেষ্ট ভালো। মানে যত রাজ্য আছে তাদের মধ্যে এই যে ছটাই তো, 1 2 3 4 5 6, হ্যাঁ, এই 6টা রাজ্যে খুব বেশি পরিমাণে এবং যথেষ্ট ভালো জাতের ধান কিন্তু উৎপন্ন হয়। ঠিক আছে, তো এই কয়েকটা নাম আমাদের মাথায় রাখতে হবে। এইবার আমরা যদি ধান থেকে যে চালের ব্যাপারটা আমরা জানি পাই, তো সেই চালের পুষ্টি মূল্য কি? ঠিক আছে, চাল থেকে আমরা কি জিনিস পাই, আমাদের বডিতে কোন উপাদানের পরিমাণ আমরা নিজেদের ঠিক রাখি, সেটা আমরা জানি যে ভাত খেলে আমরা জানি নর্মালি যে কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে আমরা পাই। তো সেই কথাই বলা আছে যে ধান থেকে পাওয়া যায় চাল, এবং সেই চালে কিন্তু কত পার্সেন্ট কার্বোহাইড্রেট, দেখ, 79.1% কার্বোহাইড্রেট আমরা পাই ধানের থেকে, যে চাল, সেই চাল থেকে। ঠিক আছে, এছাড়া কি হয়, 6% প্রোটিন পাই এবং 0.4% আদার্স কিছু মৌল আছে, সেগুলো কিন্তু আমাদের বডিতে ঢোকেই চাল থেকে। ভাত যেটা হয় বা অন্য কোনো উপাদান যেটা তৈরি হয়, সেটা আমাদের খাওয়ার ফলে, বিশেষ করে ভাতের কথাই বলা হয়েছে। তো 79.1% কার্বোহাইড্রেট, খুব ইম্পর্টেন্ট। কার্বোহাইড্রেটের পরিমাণ কিন্তু প্রচুর বেশি। ঠিক আছে, এছাড়াও বাকি থাকে কিছু কিছু ভিটামিন থাকে, এবং ভিটামিনের মধ্যে বিশেষ করে ভিটামিন বি কমপ্লেক্স। তোরা জানবি পরবর্তীতে যে ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে অনেক রকম ভিটামিন থাকে, ভিটামিন B1, B2, B5, B12, এরকম অনেক ভিটামিন থাকে। তো সেই কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স আর অন্যান্য আরও কিছু ভিটামিনও কিন্তু আমাদের এখান থেকে পাওয়া যায়। এছাড়াও ধানের যে ভুসি, ঠিক আছে, সেই ভুসি থেকে কিন্তু অনেক সময় তেলও উৎপাদন হয়। ঠিক আছে, তাহলে ধানের যে ভুসি, হ্যাঁ, তো সেখান থেকে মানে বিশেষ করে ধানের যে ওপরের যে পার্টটা, যার ভেতরে চালটা থাকে, তো ওপরের যে পার্টটা, সেটাকে বলা হচ্ছে ভুসি। ঠিক আছে, তো সেইটাকে প্রসেসিং করার ফলে কিন্তু আমরা তেল উৎপাদন করতে পারি। তো এই জন্য তেলও পাওয়া যায়, এটাও লিখেছি। এইবার আমরা ধান চাষের প্রকারভেদ কি কি হতে পারে। তো দেখ, প্রকারভেদের কথা যখন বলবো, তখন আমরা বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে বলবো। যেমন প্রথমেই বলা হয়েছে জাতিগত বৈশিষ্ট্য, বা আবার চাষ করার পদ্ধতি। এই যে দুটো ওয়ে, ঠিক আছে, একটা হচ্ছে জাতিগত বৈশিষ্ট্য, কি জাতের,
আর একটা হচ্ছে চাষ করার পদ্ধতি, কিভাবে আমরা চাষ করি, কোন ধান কোন সময় চাষ করি, ঠিক আছে, এইগুলোর ওপর ডিপেন্ড করে আমরা মেইনলি ধানকে কিন্তু আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এবং এই 3 ভাগ সম্পর্কে আমাদের বেশি ভালো করে পড়তে হবে। এটা হচ্ছে, একটা হচ্ছে আউশ, যেটা শরৎকালীন ধান, খুব ইম্পর্টেন্ট এই নামগুলো, যে এই চালগুলো বা এই যে ধানগুলো, এই ধানের যে জাত আউশ, সেটা কখন হয়, সেটা হচ্ছে শরৎকালে হয়। এবার শরৎকালে কোন কোন মাস পড়ছে আমরা যখন আউশের সম্পর্কে পড়বো দেখতে পাবো। নেক্সট হচ্ছে আমন, ঠিক আছে, এই আমন হচ্ছে শীতকালে ফসল, ঠিক আছে, শীতকালের ধান, শীতকালে চাষ করা হয়। তাহলে আউশ হচ্ছে শরৎকালীন, আমন হচ্ছে শীতকালীন, আর বোরো হচ্ছে আরেক ধরনের ধান যেটা কিনা গ্রীষ্মকালীন ধান, মানে গরমকালে আমাদের কিন্তু বোরো ধানের চাষ হয়। ক্লিয়ার? তাহলে এটা কিসের ওপর ডিপেন্ড করে? একটা জাত, আউশ, আমন, বোরো, এগুলো হচ্ছে এক একটা জাত ধানের, এবং তার চাষ করার পদ্ধতি মানে কোন সময়ে চাষ করা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমরা এই 3টে মেইন ভাগে ভাগ করলাম। এছাড়া যদি আমরা আসি আরেক ধরনের বৈশিষ্ট্য অনুযায়ী, সেটা হচ্ছে উৎপাদন ক্ষমতা, ঠিক আছে, উৎপাদন ক্ষমতা মানে কত বেশি পরিমাণে উৎপাদন হচ্ছে বা কম পরিমাণে উৎপাদন হচ্ছে, এগুলোর উপর ডিপেন্ড করে আমরা এটাকে 2 ভাগে ভাগ করতে পারি ধানকে। একটা হচ্ছে কম ফলনশীল দেশি প্রকারের ধান, ঠিক আছে, আমাদের দেশি প্রকারের যে ধান, যেটা কম ফলনশীল, খুব বেশি পরিমাণে উৎপাদন হয় না, মানে খুব বেশি পরিমাণে তৈরি হয় না, কম ফলনশীল বা বেশি মানে বেশি পরিমাণে আর কি উৎপাদন হয় না। আর তার সাথে সাথে উচ্চ ফলনশীল আরেক প্রকারের ধান হয়, ঠিক আছে। এই 2 রকমের ধান, যেটা কিনা আমাদের ফলন কতটা বেশি হচ্ছে বা উৎপাদন ক্ষমতা কত বেশি, ঠিক আছে, সেটার উপর ডিপেন্ড করে আমরা ধানকে আরো এই 2টো ভাগে ভাগ করতে পারি। একটা কি বললাম? কম ফলনশীল ধান, আর একটা হচ্ছে উচ্চ ফলনশীল ধান। এছাড়াও আমরা ধানকে আরো কিছু উপায়ে ভাগ করতে পারি, ঠিক আছে, সেটাতে আগে যাব এবং তারপর আমরা আউশ, আমন, বোরোর সম্পর্কে পড়ব। তো এইটা আমি আরেকবার আগে দেখে নিই, যেহেতু আমরা ধানের প্রকারভেদ পড়ছি, তাহলে প্রথমে আমরা যে প্রকারভেদটা দেখলাম সেটা কিসের উপর ডিপেন্ড করে দেখলাম? সেটা হচ্ছে দেখলাম যে ধানের যে জাত, ঠিক আছে, বা কোন সময়ে ধানটা চাষ করা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমরা ধানকে 3টে ভাগে ভাগ করেছি, একটা আউশ, আমন, আর একটা হচ্ছে বোরো। আর আরেক ধরনের বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে, যে বৈশিষ্ট্যটা হচ্ছে উৎপাদন ক্ষমতা, কত বেশি ফলন হয়েছে, সেইটার উপর ডিপেন্ড করে আমরা ধানকে 2টো ভাগে ভাগ করে থাকি, একটা উচ্চ ফলনশীল ধান, একটা স্বল্প ফলনশীল বা কম ফলনশীল ধান। আরেকটা ওয়ে হয়, সেটা হচ্ছে ধান কত তাড়াতাড়ি পাকে, ঠিক আছে, ধান কত তাড়াতাড়ি পেকে যায়, তো কত জলদি জলদি তৈরি হয়, সেইটার উপর ডিপেন্ড করে আমরা ধানকে আবার কটা ভাগে ভাগ করেছি, দেখ লেখা আছে যে 3টে ভাগে আমরা ভাগ করেছি ধানকে। কিসের উপর ডিপেন্ড করে? ধান কত জলদি তৈরি হচ্ছে বা পাকছে। তো দেখ এখানে আমরা কোন কোন পার্ট দেখতে পাচ্ছি, যার মধ্যে ফার্স্টে আছে স্বল্প মেয়াদি জাত, মানে খুব কম সময়ে, ঠিক আছে, সময় কম লাগছে যে ধান পাকতে, সেইটার নাম হচ্ছে রত্না। রত্না এক প্রকার জাত চালের বা ধানের, ঠিক আছে, যেটা কিনা কি হয়, মাত্র 95 থেকে 115 দিনের মধ্যে ধান পেকে যায়, ঠিক আছে, মানে ফসল একদম প্রপারলি ম্যাচিওর তৈরি হয়ে যায় আমাদের কত, 95 থেকে 115 দিনের মধ্যে, মানে কমাস হচ্ছে 3 থেকে 3.5 মাস, 4 মাস এইরকম হচ্ছে। তার মধ্যে আমাদের রত্না এক প্রকার জাতের ধান, যেটা কিনা স্বল্প মেয়াদি জাত ধানের, ঠিক আছে, খুব কম সময়ের মধ্যে আমরা এটা পেয়ে থাকি। নেক্সট হচ্ছে মধ্যমেয়াদি জাত, তাহলে এটা একটু স্বল্প মেয়াদির থেকে একটু সময়টা বেশি লাগবে পাকতে। তো সেইটার মধ্যে এক্সাম্পলে আছে জয়া, জয়ন্তী, তাহলে দুটোই বর্গীয় জ দিয়ে, এবং এটা মধ্যমেয়াদি জাত, একটু বেশি সময় লাগে স্বল্প মেয়াদির থেকে, বা মাঝারি সময় লাগে, এরকম একটা লেখা আছে বইতে। তো সেইটার কত সময় লাগে? 116 থেকে 135 দিন, মানে মোটামুটি ওই 4-5 মাস, মানে 4.5-5 মাসের মতো, ঠিক আছে। তো 116 থেকে 135 দিন লাগে সময়। আর লাস্ট আছে হচ্ছে দীর্ঘমেয়াদী জাত, যেটার অনেকটা সময় বেশি লাগে ধান পাকতে, ধানের চাষ এবং ধান তোলা, ঠিক আছে, সেই ধান তুলতে অনেকটা সময় লাগে, কারণ ধান পাকতে বেশি সময় লাগছে। তো সেইটা হচ্ছে দীর্ঘমেয়াদী জাত, যেটাকে আমরা আরেক কথায় নাবি জাত বলে থাকি। বইতে দেখবে আরেকটা ওয়ার্ড আছে নাবি জাত, ঠিক আছে। তো দীর্ঘমেয়াদী জাতকে আমরা নাবি জাতও বলে থাকি, যার মধ্যে এক্সাম্পল আছে যে সকল জাত, সেটা হচ্ছে স্বর্ণ যে ধান, ঠিক আছে, বা পঙ্কজ একটা ধানের জাত। এই ধরনের যে ধানগুলো, সেটা কত সময় লাগে পাকতে? 140 থেকে 150 দিন, প্রায় 150 দিনের মতো সময় লাগে পাকতে।
ক্লিয়ার? তাহলে এই রকম ভাবেও কিন্তু আমরা ধানকে বিভিন্ন ভাবে ভাগ করতে পারি। প্রথমে যে ভাগ করলাম আউশ আমন বোরো, সেটা হচ্ছে জাতের উপর ডিপেন্ড করে এবং আমাদের কি হচ্ছে কোন সময়ে তৈরি হচ্ছে সেই সময়কালটা উপর ডিপেন্ড করে আমরা ধানকে 3 ভাগে ভাগ করলাম। তারপর আমরা ভাগ করলাম 2 ভাগে, সেটা হচ্ছে কত বেশি ফলন হচ্ছে, উৎপাদন ক্ষমতা কত বেশি, ঠিক আছে, সেটার উপর ডিপেন্ড করে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা কম ফলনশীল দেশি জাত আর একটা হচ্ছে বেশি ফলনশীল, ঠিক আছে। আর এইখানে আমরা ভাগ করলাম ধান কত তাড়াতাড়ি পাকে, সেইটার উপর ডিপেন্ড করে আমরা 3টে ভাগে ভাগ করলাম, একটা স্বল্প মেয়াদি, একটা মাঝারি মেয়াদি বা মধ্যমেয়াদি, আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী, যেটাকে আমরা দীর্ঘমেয়াদীকে নাভিজাত বলে থাকি। তো এগুলোর মধ্যে আবার কি কি এক্সাম্পল আছে সেগুলো আমরা পড়লাম, যে স্বল্প মেয়াদির মধ্যে রত্না, ঠিক আছে, মধ্যমেয়াদির মধ্যে জয়া, জয়ন্তী, এই সকল ধানের চাষ হয়, দীর্ঘমেয়াদীর মধ্যে স্বর্ণ, পঙ্ক যেগুলো, এবং সেগুলোর কতগুলো করে সময় লেগেছে, কত দিন সময় লেগেছে পাকতে, সেগুলো কিন্তু আমরা এখানে লিখে ফেলেছি। এইবার আমরা চলে আসব এই যে মেইনলি এই যে পার্টটা আমরা দেখেছিলাম, সেটা কি, এটা হচ্ছে জাতিগত বৈশিষ্ট্য এবং চাষ করার পদ্ধতি, ঠিক আছে, সেটা আউশ, আমন এবং বোরো এই 3 ধরনের জাতের কিন্তু আমরা সম্পর্কে জানবো, যে আউশ, আমন, বোরোতে কি রকম ভাবে চাষ করা হয়, ঠিক আছে, সেগুলো সম্পর্কে আমরা দেখতে চলেছি। তো এই যে তোদের বা পাশে যে ছবিটা আছে, এটা আউশ ধান, ঠিক আছে, এই ধানের সম্পর্কে আমরা দেখে নিই যে এটা কিভাবে, কখন, কিভাবে কি চাষ হয়, এর সম্পর্কে একটু পড়ে নিই। তো বলছে দেখ, আউশ ধান সাধারণত জমিতে একেবারে সরাসরি বোনা হয়। তাহলে কি বলছে, যে আউশ যে ধান, এই ধানের যে চাষ করা হয়, এটা একদম জমিতে ফসল উৎপাদনের সময় ডিরেক্টলি আমাদের কিন্তু বোনা হয়, ঠিক আছে, একদম ডিরেক্টলি এই ধানের গাছ বোনা হয় আমাদের ফসল উৎপাদনের একটা বিরাট জায়গায়, সেটা কিন্তু করা হচ্ছে, ঠিক আছে। এমন কিছু কিছু জায়গায় এরকম কিছু কিছু ধান থাকে যেটাকে প্রথমে বীজতলায় কিছুটা ফলন করে তারপর সেগুলোকে আমরা জমিতে আনছি, তো সেই ব্যাপারটা না করে এটাকে আমরা সরাসরি বুনতে পারি জমিতে। নেক্সট কি বলছে, তাই এই চাষের পদ্ধতি আমন এবং বোরো, এই যে বাকি যে দুটো ধান চাষের পদ্ধতি আছে তার থেকে একটু ডিফারেন্ট, কারণ আমন এবং বোরো ধানের ক্ষেত্রে কিন্তু আমরা বীজতলায় আগে করে তারপর সেটাকে জমিতে ট্রান্সফার করি, কিন্তু এখানে কিন্তু আমরা ডিরেক্ট জমিতে বুনছি। বলছে সাধারণত রবি ফসল তুলে নেওয়ার পরেই, তাহলে রবি ফসল আমি পড়িয়েছিলাম, রবি ফসল, খারিফ ফসল, হ্যাঁ, সেখানে তোরা দেখেছিলি যে রবি ফসল কি ছিল, তো সেই রবি ফসল যখনই তুলে নেওয়া হতো তারপরেই কিন্তু আমরা জমি তৈরি করে জমিতে এই আউশ ধান কিন্তু বুনি। তাহলে 3টে জিনিস পড়লাম, একটা জিনিস পড়লাম হচ্ছে এই আউশ ধান ডিরেক্টলি আমরা জমিতে বুনবো, সেকেন্ড হচ্ছে এই আউশ ধানের যে চাষ পদ্ধতি সেটা বোরো এবং আমনের থেকে ডিফারেন্ট, এবং থার্ড যে পয়েন্টটা বললাম সেটা হচ্ছে আউশ ধান, এই যে ধানটা, এটা আমরা কি করি, রবি ফসল যখন উঠিয়ে ফেলি, রবি ফসল যখন আমরা তুলে ফেলি, ঠিক আছে, রবি ফসল পুরো কমপ্লিট হয়ে গেছে, আমরা ফসল হারভেস্ট করে ফেলেছি, উঠিয়ে ফেলেছি, তারপরেই আমরা মানে জমিটাকে তৈরি করে একদম বোনার উপযোগী তৈরি করে তারপর আমরা আউশ ধান কিন্তু বুনে ফেলি। এরপর কি বলছে, পলি মাটি, দোআঁশ মাটি বা এঁটেল মাটি, এই যে 3 ধরনের মাটি, এই প্রায় সব ধরনের মাটি, মানে যত ধরনের মাটি আছে যার মধ্যে পলি, দোআঁশ, এঁটেল, সব ধরনের, প্রায় সব ধরনের মাটিতেই কিন্তু এই আউশ ধান আমরা চাষ করতে পারি বা বুনতে পারি। ক্লিয়ার? তার মানে এখানে মাটিগত কোনো রকম ডিফারেন্ট নেই যে হ্যাঁ আউশ ধান শুধুমাত্র এঁটেল মাটিতেই জন্মাবে, না, এরকম কোনো মানে নেই। এ হচ্ছে একদম সবার জন্য শিক্ষার মতো অবস্থা, যে যে কোনো মাটি দিয়ে সেখানে কিন্তু বুনলে এই ধানের চাষ করা সম্ভব। নেক্সট বলছে কোনো কোনো অঞ্চলে অবশ্য সরাসরি বীজ না বুনে, কি বলছে ভালো করে, কিছু কিছু জায়গায় দেখা যায়, আমরা যেহেতু আউশ ধানের ক্ষেত্রে প্রথম লাইনেই দেখেছি যে সরাসরি আমরা বীজ বুনতে পারি, বাট হয়তো কোনো রকম জমির কোনো ইস্যু আছে বা ধর সময় লাগছে জমিটাকে ঠিক করতে, তো ততক্ষণে আমরা কি করতে পারি, সরাসরি বীজ না বুনে আমরা বীজতলা থেকে আগে তৈরি করে নিই, বীজতলায়, ঠিক আছে, সেখানে আউশ ধান বুনি এবং তারপর সেটা জমিতে ট্রান্সফার করতে পারি, এটা কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হিসেবে, বাট আমরা ডিরেক্টলি কিন্তু জেনারেলি আউশ ধানের চাষ করে থাকি জমিতে বুনে। তাহলে এখানে আমরা কয়েকটা পয়েন্টস খুব ইম্পর্টেন্ট যেগুলো আমাদের মাথায় রাখতে হবে, যে আউশ ধান আমাদের সরাসরি বুনতে পারি আমরা, সেকেন্ড হচ্ছে আউশ ধান কি হয়, আমাদের রবি ফসল চাষ করার ঠিক পরেই আমরা কিন্তু আউশ ধান পুঁততে পারি, এবং এই আউশ ধানের চাষ কিন্তু আমন এবং বোরোর থেকে রিলেটিভলি ডিফারেন্ট, এবং আউশ ধান এমন এক প্রকার ধান যেটা যে কোনো মাটিতে আমরা চাষ করতে পারি। ক্লিয়ার? তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট যেটা সম্পর্কে তোকে জানতে হবে। এরপর আমরা চলে আসি পরবর্তী যে ধান, সেটা হচ্ছে আমন ধান।
দেখতে পাচ্ছিস আমন ধান। তো এই আমন ধান সম্পর্কে এবার আমরা দেখি কি বলেছে। বলছে যে কোনো ধরনের মাটিতে বর্ষাকালে, এখানে স্পেসিফিক করে দিয়েছে বর্ষাকালে আমন ধানের চাষ করা হয়, কিন্তু যে কোনো ধরনের মাটিতে এটাও চাষ করা যায়। তবে হ্যাঁ, কিছু একটা ডিফারেন্ট আছে তো অবশ্যই, যে জন্য আমরা এখানে উল্লেখ করেছি যে এঁটেল মাটি বা কাদা মাটিতে এই চাষ আরো বেশি ভালো হয়। মানে অন্যান্য পলি দোআঁশ এইসব মাটির তুলনায় যদি আমরা একটু কাদা, একটু ময়েশ্চার, একটু আর্দ্র মাটি নিই, ঠিক আছে, বা এঁটেল মাটি, একটু আঠা আঠা যে সকল মাটিগুলো হয় এঁটেল, ঠিক আছে, তো সেই সকল মাটিতে এই ধানের চাষ আরো রিলেটিভলি অনেক বেটার হয়, ঠিক আছে, চাষের জন্য ভালো। এরপর কি বলছে, এরপর বলছে পশ্চিমবঙ্গে আমন ধানের চাষই বেশি হয়। তাহলে এই যে পশ্চিমবঙ্গের কথা আমরা জানলাম যে পশ্চিমবঙ্গ ধান চাষের দিক থেকে সবচেয়ে ওপরে আছে, তো সেইখানে আমাদের কিন্তু বেশি পরিমাণ ধান চাষ হয় এই ধরনের ধান, আমন ধানের চাষ পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি হয়। আমাদের দেশে প্রায় কয়েক হাজার জাতের আমন ধান রয়েছে। তাহলে দেখ, আমন ধান একটা জাত, তার মধ্যে আবার অনেক রকমের জাত আছে, তার মধ্যেও আরো অনেক ধরনের আছে, আমন ধানের মধ্যেও আরো অনেক রকমের টাইপস হয়, ঠিক আছে। তো প্রায় যত রকমের টাইপস আছে আমন ধানের, প্রত্যেকটারই কিন্তু চাষ আমাদের ভারতবর্ষে কোথাও না কোথাও হয়, ঠিক আছে। বিভিন্ন প্রকার দেশি জাতগুলি, এবার তার মধ্যে আবার কিছু আছে দেশি জাত, কিছু আছে বিদেশি জাত। তো সেই দেশি জাতগুলো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। এবার এই আমন ধান, তার যে জাতগুলো আমরা বললাম, বিশেষ করে তাদের মধ্যে যেগুলো দেশি জাত, সেগুলো কি হচ্ছে এক এক জায়গায় এক এক স্টেটে ধর এক এক রকম ভাবে পালন হচ্ছে, এবং তার নামও কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেটাই বলেছে যে বিভিন্ন প্রকার দেশি জাতগুলি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। দেশি আমন ধানের মধ্যে উৎকৃষ্ট জাতগুলি হলো, এবার এই যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত এবং তার যে জাতগুলো, সেই জাতগুলোর কি কি নাম আলাদা আলাদা, যেমন কোথাও হয়তো ভাষামানিক নামে পরিচিত আমন ধান, কিন্তু তার এক এক অঞ্চলে এক এক রকম নাম। তো কোনো অঞ্চলে হয়তো সেই ধানটাকে আমরা বলছি ভাষামানিক, কোনো জায়গায় বলছি ঝিঙ্গাশাল, কোনো জায়গায় বলছি রঘুশাল, কোনো জায়গায় বলছি পাটনাই 23, কোনো জায়গায় বলছি বাসমতি, ঠিক আছে। তো লাস্টের নামটা আমরা কিন্তু অতি পরিচিত, হ্যাঁ, আমাদের ফ্রাইড রাইস খাওয়ার ক্ষেত্রে বা বিরিয়ানি করার ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু এই বাসমতি চাল ইউজ করি, ঠিক আছে। তো সেটাও কিন্তু একটা ওয়ান টাইপ অফ জাত আমাদের আমন ধানের। আমন ধান চাষের জন্য আগে বীজতলায় বীজ ফেলে চারা গাছ তৈরি করা হয়। তাহলে বলেছিলাম যে আউশ ধানে কিন্তু ডিরেক্টলি সরাসরি আমরা জমিতে বীজ বুনতে পারি, কিন্তু আমন ধানের ক্ষেত্রে কি বলছে যে আমন ধানের ক্ষেত্রে আগে বীজতলায় বীজ বুনতে হয়, ঠিক আছে, বীজ ফেলতে হয়, সেখান থেকে চারা গাছ তৈরি হয়, চারা গাছ তারপর জমিতে রোপণ করা হয়, এরপরে চাষের যে জমি সেইখানে এই চারা গাছগুলো রোপণ করা হয়। তাহলে প্রথমে বীজ ফেলা হয় বীজতলায়, সেখান থেকে চারা গাছ যখন বেরোয় তখন সেই চারা গাছগুলোকে তুলে আমাদের মেইন যে জমিতে আমাদের চাষ হবে বিশাল পরিমাণে, সেইখানে আমরা পুঁতে দেব। বীজতলায় ফেলার আগে বীজগুলো শোধন করে নেওয়া দরকার। এবার এই শোধন জিনিসটা কি আমরা পড়বো যখন ধান চাষের যে স্টেপস গুলো আছে, সেখানে আমরা এই শোধন ব্যাপারটা কি সেটা আমরা পড়বো। একটু করে যদি বলতে হয় তাহলে আমি একটু বলি যে শোধন মানে ধর এই ধান যাতে প্রপারলি ঠিকঠাকভাবে চাষ হয়, কোনো প্রকার কোনো কিছুর আক্রমণ ছাড়া, হ্যাঁ, বিভিন্ন জিনিস আমরা জানি ফসলকে আক্রমণ করে, সেগুলোর আক্রমণ ছাড়া ধানটা প্রপারলি যাতে তৈরি হয় সেই জন্য আমরা শোধন করে থাকি, ঠিক আছে। আমরা এর থেকে কোনো একে হয়তো কোনো রাসায়নিক কেমিক্যাল মানে রাসায়নিক দ্রবণে ডুবিয়ে তারপর আমরা সেটাকে পুতলাম, ঠিক আছে, এরকম অনেক শোধন প্রক্রিয়া হয়, সেই শোধন প্রক্রিয়াগুলো আমরা পড়বো। তো সেই শোধন করে নিয়ে কিন্তু আমরা বীজগুলোকে পুঁতি। ক্লিয়ার? তাহলে এইটা গেল আমাদের আমন ধান। আর একটা যেটা আছে সেটা হচ্ছে বোরো ধান। এবার বোরো ধানটা কি হয়? বোরো ধান বলছে আমন ধান কাটা হলো, ধর আমন ধান হয়ে গেছে পুরো, এবার আমন ধানগুলো কেটে ফেললাম, সেখান থেকে ফসল পেয়ে গেছি, সেইটা কাটার পরে বীজতলা তৈরি করে সেই জায়গায় এবার বীজতলা তৈরি করে এই ধরনের ধান রোপণ করা হয়। তাহলে বোরো ধান কখন চাষ করা হয়? আমন ধানের ফসল কেটে নেওয়ার পর সেইখানে প্রপারলি আমাদের বোরো ধান চাষের উপযোগী বীজতলা তৈরি করে সেখানে আমরা কিন্তু বোরো ধান চাষ করতে পারি। আর মার্চ এপ্রিল মাস নাগাদ ধান কাটা হয়। তাহলে এই ধান কখন কাটা হয়? মার্চ বা এপ্রিল মাস নাগাদ। এবং আমরা প্রথমেই পড়েছিলাম
যে বোরো ধান কিন্তু গ্রীষ্মকালীন ধান, দেখ বোরো ধান গ্রীষ্মকালীন ধান। আর এই নামগুলো মাথায় রাখবে, আউশ ধান হচ্ছে শরৎকালীন আর আমন হচ্ছে শীতকালীন। তাহলে আউশ হচ্ছে, এটা হচ্ছে শরৎকালীন, তাই তো? আউশ ধান শরৎকালীন ধান, আমন ধান হচ্ছে শীতকালীন ধান, এটা হচ্ছে শীতকালীন ধান, অ্যান্ড বোরো ধান হচ্ছে গ্রীষ্মকালীন ধান। তাহলে বোরো ধানের যে ফসল সেটা কখন কখন কেটে নেওয়া হয়, সেটা হচ্ছে মার্চ থেকে এপ্রিল মাস, মার্চ এপ্রিল মাসে ধান কাটা হয়। যেসব অঞ্চলে জলসেচের ব্যবস্থা আছে, ঠিক আছে, জলটাকে ঠিকভাবে আমরা প্রপারলি ইউজ করতে পারি, কারণ এটা গ্রীষ্মকালীন ধান, তো জল কিন্তু খুব ভালো পরিমাণে লাগবে, সেইখানেই কিন্তু আমরা বোরো ধানের ভালো করে চাষ করতে পারি। বোঝা গেছে? তাহলে গ্রীষ্মকালীন ধান, শীতকালীন ধান, শরৎকালীন ধান। তাহলে আমরা এই যে ধানের মেইন যে তিনটে পার্ট সেটা কিন্তু আমরা পড়ে ফেলেছি। এবার এটাকে যদি আমরা একটু সময়সূচির মাধ্যমে দেখি, যেটা বইতেই আছে, এটা বইয়েরই একটা পার্ট, তো সেখানে আমরা দেখতে পাবো যে কোন সময় কার বীজ তোলা তৈরি করতে হয়, ডিরেক্ট রোপণ করতে হয়, ধান কাটা হয় কোন মাসে, সেগুলোর একটা প্রপারলি কিন্তু একটা চার্ট দেওয়া আছে এখানে। তো যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে আউশ ধান, সেইটার বীজতলা তৈরি করার কোনো দরকার নেই, কারণ আমরা কি বলেছিলাম আউশ ধানের ক্ষেত্রে, যে আউশ ধান সরাসরি জমিতে বোনা হয়, তাই এই ক্ষেত্রে কোনো প্রকার বীজতলা তৈরির দরকার পড়ে না। ধান রোপণেরও দরকার পড়ে না, কারণ বীজ ডিরেক্ট কিন্তু আমরা কি করি, জমিতে কিন্তু বুনি বা পুঁতে দিই। ধান বোনা, ধান বোনা দেখ, এটা বলেছিলাম আউশ ধান হচ্ছে শরৎকালীন ধান, তাহলে উত্তরবঙ্গে এই ধান মার্চ থেকে এপ্রিল মাসে কিন্তু বোনা হয়, আর দক্ষিণবঙ্গে এটা মে থেকে জুন মাসে কিন্তু বোনা হয়, এটা বোনার সময়। আর ধান কাটার সময় কত, জুলাই থেকে সেপ্টেম্বর, ঠিক ওই পুজোর আগে। বোঝা গেছে? এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে যে কোন মাসে আউশ ধান পোতা হয় আর কোন মাসে কাটা হয়, তো এইটা খুব ভালো করে ইম্পর্টেন্ট, কিন্তু এই চার্টটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট বলছে দেখ আমন ধান, আমন আর বোরো এই দুটোতেই আমাদের বীজতলা তৈরির ব্যাপার আছে, আউশ ধানে ছিল না তাই ক্রস ছিল। এবার আমন ধানের ক্ষেত্রে বীজতলা তৈরির ক্ষেত্রে কি বলা হয়েছে, কখন বীজতলা তৈরি করতে হয়, জুন থেকে জুলাই মাসে, এই সময়টা আমাদের তৈরি করতে হয় বীজতলা। নেক্সট বলছে ধান রোপণ কখন করা হয়, জুলাই থেকে অগাস্ট মাসে, ঠিক আছে, কারণ এখানে আমরা কি করছি, বীজতলাতেই ধান রোপণ করছি, তাই বীজতলা যখন আছে তার ধান রোপণের কন্ডিশনও থাকবে, কিন্তু ধান বোনার ব্যাপারটা এখানে আর থাকবে না, কারণ ধান বোনাটা আমরা ডিরেক্ট জমিতে বুনি। কিন্তু যেহেতু এখানে জমির ব্যাপার নেই, আমাদের প্রথমে কি করতে হয়, আমরা পড়েছি যে প্রথমে বীজতলা তৈরি করে সেখানে ধানটাকে রোপণ করতে হয়, এবং ধান রোপণ করার পর সেখান থেকে যখন একটু চারাগাছ তৈরি হয়, তখন সেই চারাগাছগুলোকে উঠিয়ে আমরা জমিতে পুঁতে দিই। তো এই কারণে কিন্তু ধান বোনার ব্যাপার আর জমিতে কিন্তু থাকে না, তাই এগুলো ক্রস দেওয়া আছে দুটোতে। আর ধান কাটা হয় কোন মাসে, ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে ধান কেটে ফেলা হয়। ক্লিয়ার? এবার দেখ, ডিসেম্বর থেকে জানুয়ারি বা এই ধরনের একটা সময়ে আমরা ধান কেটে ফেলি, বা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এইরকম একটা টাইমে ধান কেটে ফেলি। তো আমরা পড়েছিলাম যে বোরো ধানের কথা, আমরা পড়েছিলাম যে আমন ধান কাটার পরে বীজতলা তৈরি করে কিন্তু ধান রোপণ করতে হয় বোরো ধান। তো এই কারণে বীজতলা তৈরির ব্যাপারটা আমরা নভেম্বর থেকে বোরো ধানের শুরু করি, এবং ডিসেম্বর মাসে যেহেতু কেটে ফেলা হয়, তাই আমরা ডিসেম্বর মাসে ওটা কেটে ফেলার পরেই কিন্তু আমরা কি করি, এই ধানটাকে রোপণ করি। ঠিক আছে, আমন ধান কাটার পরেই কিন্তু আমরা বোরো ধানকে রোপণ করি। এর ধান বোনার কোনো ব্যাপার নেই, কারণ একেও আমরা বীজতলায় পুঁতে তারপর সেখান থেকে চারাগাছ তৈরি, চারাগাছগুলোকে আবার জমিতে রোপণ, তো এই জন্য ধান বোনার কোনো ব্যাপার নেই। আর এই ধান কাটা হয় কখন, এপ্রিল থেকে মে মাসে, এপ্রিল থেকে মে মাসে কিন্তু আমরা এই ধান কেটে ফেলি। ক্লিয়ার? তাহলে এটা গেল বোরো ধান। তাহলে আউশ, আমন, বোরো কোনটার ক্ষেত্রে কোথায় কি আমরা পাচ্ছি সেটা বোঝা গেল আশা করি। এইবার আরেক ধরনের নাম তোরা খুব শুনে থাকবি, যেটা খুব প্রচলিত বা অ্যাডভার্টাইজমেন্টেও তোরা দেখতে পাস, বা যেটাকে আমরা বলি কি গোল্ডেন রাইস, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি গোল্ডেন রাইস। এবার এই গোল্ডেন রাইস এক খুব মানে কি বলবো, অনেক বিশেষজ্ঞরা এই ব্যাপারটাকে, রাইসটাকে খুব ভালো করে তৈরি করেছে একটা কিছু উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যটা হচ্ছে ভিটামিন এ এর চাহিদা মেটাতে। ভিটামিন এ, ঠিক আছে, যেটার অভাবে আমাদের রাতকানা রোগ হতে পারে, ঠিক আছে, তো সেইটার চাহিদা মেটাতে আমাদের কি করা হয়, এই ধরনের ধানের, এই কৃষি বিজ্ঞানীরা যারা আছে, ঠিক আছে,
এই চাহিদা মেটাতে, ভিটামিন ডি এর চাহিদা মেটাতে আমাদের কৃষি বিজ্ঞানীরা কিন্তু এই বিশেষ ধরনের এক প্রকার ধান তৈরি করেছেন। এরা নিজেরা পুরো সায়েন্টিস্টরা, এগ্রিকালচার সায়েন্টিস্ট যারা আছে তারা কিন্তু এই প্রকার ধান তৈরি করেছেন। কিসের জন্য? ভিটামিন এ এর চাহিদা দূর করার জন্য, যাতে এই গোল্ডেন রাইস খেলে আমাদের বডিতে ভিটামিন ডি বলেছে কিনা জানি না, ভিটামিন এ প্রপারলি আমাদের বডিতে থাকে। সেই জন্য কিন্তু গোল্ডেন রাইস খাওয়াটা দরকার, যাতে ভিটামিন এ, যাদের ভিটামিন এ কম আছে বডিতে, তাদের সেই চাহিদা মেটাতে গোল্ডেন রাইস খাওয়াটা দরকার। বোঝা গেছে? আচ্ছা, এইবার আমরা মেইন জায়গাটায় আসি, এবং এটা প্রচুর বড় একটা জায়গা, সেটা হচ্ছে ধান চাষের পদ্ধতি। ধান কতটা স্টেপে, কতগুলো স্টেপে আমরা চাষ করতে পারি, এবং পুরো স্টেপটা কটায় কমপ্লিট হয়? মোটামুটি বোধহয় 9টা স্টেপ আছে, ঠিক আছে? বইতেও দেখবি একটা চার্টের মতো করে দেওয়া আছে, তো আমি আর চার্ট হিসাবে নিয়ে আসিনি, এইরকম ভাবে নিয়ে এসেছি। তো দেখ চাষের ধাপগুলো কি কি। তো প্রথম যে পার্ট আছে সেটাকে আমরা বলছি কি, যে বীজ বাছাই। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? যে কোনো কিছুর চাষ করতে গেলে প্রথমে আগে সেই চাষের যে উপাদান, সেটার বীজগুলোকে আমরা প্রপার, মানে সুস্থ বীজ, ভালো বীজ, যেখান থেকে ফলন খুব ভালো হবে, সেই বীজগুলোকে আমরা বাছাই করব। এবং সেটা কি প্রসেসে বাছাই করি সেটা আমরা অলরেডি আগেও পড়েছি, এখানেও হালকা দেখে নিই যে বীজ বাছাই কি করে করব। বলছে ঘন নুন জলে, ঠিক আছে? জলে তো নর্মাল জলে হিসাবে আমরা পড়েছিলাম, এখানে ঘন নুন জল দিলে আরো বেটার হবে। ঘন নুন জলে বীজগুলোকে যদি ডুবিয়ে দিস, ধর সব মিক্স বীজ আছে ধানের, ঠিক আছে? সেই বীজগুলোকে ধর সাপোজ আউশ ধান, তো আউশ ধানের যত বীজ আছে সেগুলোকে কি করলি, নুন জল গুলিয়ে তার মধ্যে ডুবিয়ে দিলি। তার মধ্যে ডোবানোর ফলে এবার ডুবিয়ে নাড়ানো হলো। এরপর কি হচ্ছে, সুস্থ আর পুষ্ট যে সকল বীজ, হেলদি, ঠিক আছে? সুস্থ আর পুষ্ট মানে হেলদি যে বীজগুলো, এই হেলদি বীজগুলো কি হবে, ভারী বলে জলে ডুবে যাবে। তাই পড়েছিলাম যেগুলো ভালো বীজ, যার মধ্যে কোনো ফুটো ছেদ কিছু নেই, ঠিক আছে, সেগুলো কিন্তু ওই যে জারে আমরা নুনের জল গুলেছি সেই জারের একদম নিচে চলে যাবে, ঠিক আছে, ভারী বলে নেমে যাবে। কিন্তু যেই বীজগুলো পরিষ্কার জলে, আর যেগুলো আমাদের, যে বীজগুলো ডুববে না, ভেসে থাকবে, সেগুলো তার মানে বাজে বীজ, সেগুলো আলাদা করে নেব। আর ভালো বীজগুলোকে তখন আমরা আলাদা করে কি করব, এই বীজগুলোকে, ভালো বীজগুলোকে পরিষ্কার জলে, কারণ নুন জলে ছিল তো সেটার একটা ইফেক্ট থাকতে পারে, তো সেটা যাতে না থাকে আমরা সেগুলোকে আবার পরিষ্কার জলে ধুয়ে নিয়ে সেগুলোকে শুকিয়ে নিই রোদে দিয়ে, বা রোদে দিয়ে শুকিয়ে নিই। বোঝা গেছে? তাহলে বীজ কিভাবে আমরা বাছাই করব বোঝা গেছে, হ্যাঁ, যে প্রসেসটা তোরা আগেও পড়ে এসেছিস। এবার বীজ বাছাই যখন হয়ে যাবে তখন আমরা বীজ শোধন করব। এই শোধন প্রসেসটাই ওখানে বলা ছিল, এই বীজ শোধন প্রক্রিয়া। বীজ শোধনটা হয় কি করে? মেইনলি দুটো ওয়েতে হয়, একটা শুষ্ক শোধন পদ্ধতি আর একটা সিক্ত শোধন পদ্ধতি। দেখ এর মধ্যেই বোঝা যাচ্ছে যে শুষ্ক শোধন পদ্ধতি মানে কি হবে। শুষ্ক মানে হচ্ছে কোনো রকম লিকুইড বা কিছুতে দিয়ে না, একদম শুকনো অবস্থায় যদি আমরা বীজকে শোধন করে তুলতে পারি, ঠিক আছে? আর সিক্ত মানে হচ্ছে ভেজা, মানে কোনো লিকুইড বা কিছুতে ডুবিয়ে বা কিছু করে আমরা সেই বীজগুলোকে শোধন করব। তাহলে শুষ্ক বলছে জমিতে সরাসরি বীজ বোনার জন্য বা শুকনো বীজতলায় বীজ বোনার জন্য, হয় আমরা যেমন আউশের ক্ষেত্রে আমরা সরাসরি বীজ বুনি, আর আমন বোরোর ক্ষেত্রে আমরা কি করি, শুকনো বীজতলা তৈরি করতে হয়। তো সেখানে শুকনো কথাটা অবশ্যই ইম্পর্টেন্ট, এই জন্যই নাম এসছে শুষ্ক। ক্লিয়ার? এই জন্যই নাম এসছে কি, শুষ্ক। তাহলে কি বলছে, জমিতে সরাসরি বীজ বোনার জন্য, যে ধানগুলো আমরা সরাসরি জমিতে বুনি সেগুলো তো সরাসরি, ঠিক আছে, বা শুকনো বীজতলায় বীজ বোনার জন্য এই পদ্ধতি কাজে লাগে। কি হয়, বীজ বাহিত রোগ জীবাণু ধ্বংস করার জন্য, এই বীজের মধ্যে ধর কোনো রোগ জীবাণু অ্যাটাক হতে পারে, সেইগুলো ওই অ্যাটাক ধ্বংস, ওই রোগ, যারা ওই অ্যাটাকগুলো করছে, যে সকল রোগ জীবাণু, তাদেরকে ধ্বংস করার জন্য কি করতে হয়, বীজের সঙ্গে দেখ রাসায়নিক পদার্থের গুঁড়ো মেশানো হয়। তাহলে দেখ গুঁড়োটা কি লিকুইড? গুঁড়োটা তো লিকুইড না, গুঁড়োটা শুকনো জিনিস, পাউডার টাইপসের। এই কারণেই কিন্তু আমরা বলছি শুষ্ক শোধন পদ্ধতি। গুঁড়োটা যেহেতু শুষ্ক এবং এই উপায়ে আমরা রোগ জীবাণুর থেকে বীজকে শোধন করলাম, এই কারণে এই প্রসেসটার নাম হয়েছে
শুষ্ক শোধন পদ্ধতি। বোঝা গেছে? তাহলে রাসায়নিক পদার্থের গুঁড়ো ইউজ হবে শুষ্ক শোধন পদ্ধতিতে। আর সিক্ত শোধন পদ্ধতিতে কি হবে? সিক্ত বীজতলায়, দেখ এটা ছিল শুকনো বীজতলায় আর এটা হচ্ছে সিক্ত বীজতলায়, মানে একটু ভেজা ভেজা মাটিতে। তো সেই বীজতলায় অঙ্কুরিত বীজ বোনার জন্য এই পদ্ধতি উপযোগী। বীজবাহিত রোগ জীবাণু ধ্বংসের জন্য সেম জিনিস বলা থাকবে। বীজগুলিকে, কিন্তু এখানে দেখ এইখানে ডিফারেন্সটা আছে সিক্ত হওয়ার জন্য, রাসায়নিক পদার্থের জলীয় মিশ্রণে ভিজিয়ে, বোঝা গেছে? তাহলে জলীয় মিশ্রণ মানে কি? সিক্ত। এই জন্যই বলা হচ্ছে এটাকে সিক্ত শোধন পদ্ধতি। এই জলীয় মিশ্রণে যদি বীজগুলোকে ভিজিয়ে রাখি তাহলে তার মধ্যে যে সকল রোগ জীবাণু অ্যাটাক করার ক্ষমতা আছে সেই রোগ জীবাণুকে ধ্বংস করে দেবে, ফলে বীজটা ঠিক থাকবে। অনেক সময় এটা হবে উষ্ণ জলেও কিন্তু বীজ শোধন করা হয়। তাহলে এই যে উষ্ণ জল, এটাও তো সিক্ত। তাহলে হয় রাসায়নিক জলীয় দ্রবণ বা উষ্ণ জল, সেইখানে কিন্তু আমরা বীজগুলোকে শোধন করে নিতে পারি। এই কারণে আমাদের এই পদ্ধতিটার নাম সিক্ত শোধন পদ্ধতি। আশা করি ক্লিয়ার হয়েছে। এইবার তাহলে প্রথমত বীজ বাছাই হয়ে গেছে আমাদের, আর বীজ শোধন হয়ে গেছে। এইবার আমাদের কি করতে হবে? বীজতলা প্রস্তুত করতে হবে এবং চারা গাছ তৈরি করতে হবে। কারণ আমরা জানি বীজতলায় যে সকল ধানের চাষ, মানে বিশেষ করে আমন, বোরো ধান, সেগুলোকে বীজতলায় আগে করে তারপর সেটার থেকে চারা গাছ তৈরি হলে তারপর সেটাকে আমরা জমিতে রোপণ করি। সেই জন্য বীজতলার প্রস্তুতি আর চারা গাছ রোপণটা কিভাবে হচ্ছে দেখ, মানে চারা গাছ তৈরি কিভাবে হচ্ছে। তো এখানেও আমরা বীজতলাটা দু রকমের বীজতলা হতে পারে, একটা শুষ্ক বীজতলা আর একটা হচ্ছে সিক্ত বীজতলা। শুষ্ক বীজতলা কি বলছে? খারিফ ঋতুতে, তো তোরা জানিস খারিফ ফসল যে সকল ঋতুতে পালন করা হয় তাকে আমরা খারিফ ঋতু বলছি। পড়ে এসছিস তোরা কোন ঋতু। খারিফ ঋতুতে ভালো বৃষ্টি হয়, তার মানে খারিফ যে ফসল সেগুলোর সময় কি হবে? বর্ষাকাল, মানে বৃষ্টির ব্যাপার থাকবে বেশি। রবির ক্ষেত্রে কিন্তু সেটা হবে না, ময়েশ্চার কম থাকবে। তাই খারিফ ঋতুতে ভালো বৃষ্টি হয় এমন অঞ্চলের পক্ষে শুষ্ক বীজতলা উপযোগী। ঠিক আছে? তাহলে খারিফ ঋতুতে যে সময় ভালো বৃষ্টি হবে সেই সময় কি হবে? আমাদের শুষ্ক বীজতলা খুব দরকার। হালকা লাঙল দিয়ে জমি দু একবার চষে জমির আগাছা নির্মূল করা হয়। জমি চষার সময় যথাযথ পরিমাণে জৈব ও অজৈব সার, এগুলো তোরা জানিস কার পর কি করতে হয়, সার ব্যবহার করা হয়। চারা গাছগুলো 5 থেকে 6টি পাতা বিশিষ্ট আর 12 থেকে 15 সেন্টিমিটার লম্বা হলেই রোপণের উপযোগী হয়ে ওঠে। তাহলে একটা নির্দিষ্ট সংখ্যক পাতা থাকতে হবে চারা গাছে এবং নির্দিষ্ট পরিমাণ তার দৈর্ঘ্য হতে হবে, লম্বা হতে হবে। তখন কিন্তু আমরা সেই চারা গাছটাকে তুলে জমিতে রোপণ করতে পারবো। এমনি এমনি না যে হ্যাঁ জাস্ট চারা গাছ দেখা যাচ্ছে তখনই তুলে আমরা লাগিয়ে দিলাম, না, ওইভাবে হবে না। একটা নির্দিষ্ট একটা পরিমাণ আছে, সেই পরিমাণটা এখানে বলা আছে যে সেই চারা গাছটা যেটা তৈরি হবে সেটার 5 থেকে 6টা পাতা থাকবে এবং সেটা 12 থেকে 15 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট হবে লম্বা। তখন আমরা সেটাকে বীজতলা থেকে তুলে রোপণ করতে পারি। তাহলে বোঝা গেছে কেন শুষ্ক বীজতলা এই খারিফ ঋতুতে ভালো বৃষ্টি যেহেতু হয় সেই সময় শুষ্ক বীজতলায় আমরা এই চাষ করতে পারি। হ্যাঁ, তা সেখানে আমাদের জলের যেহেতু অতটা অভাব থাকে না, কারণ এমনি নর্মালি বৃষ্টির থেকে, বর্ষার থেকেই বৃষ্টিটা মানে জলটা পাওয়া যায়। তো এই জন্য আমরা সেখানে শুষ্ক বীজতলা তৈরি করাটা খুব ইজি, এবং সেখানে কিভাবে পরপর হয় লাঙল চাষ করে, হ্যাঁ, জমির আগাছা নির্মূল করে, এগুলো করে আমরা যথাযথ জৈব সার অজৈব সার মিশিয়ে আমরা কিন্তু এই পুরো ব্যাপারটা করি। আর সিক্ত বীজতলার ক্ষেত্রে কি হচ্ছে? নির্বাচিত জমিতে জল বেঁধে রেখে জৈব সার দেওয়া হয়। তাহলে এই ক্ষেত্রে কি করা হচ্ছে? যে জমিতে চাষ করা হবে সেই জায়গায় জল বেঁধে রেখে সেইখানে জৈব সার দেওয়া হয়। ঠিক আছে? সেই জমিতে মাটি নরম হয়ে উঠলেই জমি চষতে হয়, ফলে কয়েকদিনের মধ্যে মাটি কাদা কাদা হয়ে যায়। জমিতে পরিমাণ মতো অজৈব সার দেওয়া হয়। এরপর বীজতলায় অঙ্কুরিত বীজ বোনা হয়। পর্যায়ক্রমে বীজতলাগুলোকে শুকনো আর জলসেচ করার ফলে, ঠিক আছে, পর্যায়ক্রমে পরপর বীজতলাগুলোকে শুকনো আর জলসেচ করার ফলে চারাগাছগুলোর মূলের বৃদ্ধি ভালো হয়। প্রয়োজন মতো কীটনাশক ওষুধ ও সার ব্যবহার করা হয়। ঠিক আছে? তাহলে সিক্ত বীজতলার ক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হচ্ছে? জলটাকে আগে ধরে রাখতে হচ্ছে এবং সেই সময় আমাদের জৈব সার প্রয়োগ করা হচ্ছে জমিতে। এরপর কি হয়? মাটি যখনই নরম হয়ে উঠবে তখন আমাদের জমি চাষ করতে হয়।
তারপর যেরকম ভাবে হয় কাদা কাদা হয়ে উঠবে, জমিতে পরিমাণ মতো অজৈব সার দিতে হবে, বীজতলায় অঙ্কুরিত বীজ বোনা হবে, ঠিক আছে। পর্যায়ক্রমে বীজতলাকে আবার একবার শুকনো করতে হবে, তারপর আবার সিক্ত করতে হবে জলসেচের মাধ্যমে। চারা গাছগুলোর মূলের বৃদ্ধি ঠিকঠাক ভাবে হবে। প্রয়োজন মতো আমরা কীটনাশক, যেগুলো যাতে পতঙ্গ বা কোনো কীট আক্রমণ করতে না পারে সেই জন্য কীটনাশক ওষুধ বা সার প্রয়োগ করতে পারি। তো এই গেল হচ্ছে আমাদের শুষ্ক বীজতলা আর সিক্ত বীজতলা। সিক্ত বীজতলায় আমাদের জলের কন্ডিশন থাকবে, শুষ্ক বীজতলায় কিন্তু আমাদের নর্মাল। তাহলে যখনই আমাদের চারা গাছের ব্যাপারটাও এখানে বীজতলা তৈরি, তার সাথে সাথে চারা গাছের ডেভেলপমেন্ট হলো। এবার এই চারা গাছকে তুলে কি করতে হবে, জমিতে রোপণ করতে হবে। কিন্তু জমিতে রোপণ করার আগে জমি আগে ঠিকভাবে তৈরি করতে হবে। সেখানেও আমাদের এই দুটোই পদ্ধতি, শুষ্ক পদ্ধতি আর সিক্ত পদ্ধতি। কি বলছে, আউশ ধান এবং কোনো কোনো অঞ্চলে নিচু জমিতে আমন ধান চাষ করার সময় বীজতলা ব্যবহার না করে জমিতে সরাসরি বীজ বোনা হয়। নর্মাল আউশের ক্ষেত্রে তো আমরা জানতামই যে জমিতে ডিরেক্টলি আমরা বীজ বুনবো, কিন্তু আমন ধানও কিন্তু আমরা এইরকম ভাবে সরাসরি মানে বীজতলায় না করে সরাসরি জমিতে রোপণ করতে পারি। কিন্তু সেইখানে কি কন্ডিশন বলা আছে, কোনো কোনো অঞ্চলে নিচু জমিতে, জমি নিচু হতে হবে, ঠিক আছে, সেই জায়গায় আমরা কিন্তু এই বীজতলা ব্যবহার না করে আমরা কিন্তু কি করতে পারি, সরাসরি বীজ বুনতে পারি। রবি শস্য তুলে নেওয়ার পরেই দু একবার চষে জমি ফেলে রাখা হয়। হ্যাঁ, রবি শস্যের কথা আমি বলেছিলাম। তার ফলে জমির আগাছাগুলো নষ্ট হয় আর জমি বেশ শুকনো হয়ে যায়। এই শুকনোর জন্যই কিন্তু এখানে শুষ্কর কথাটা এসছে। জমিতে পরিমাণ মতো জৈব আর অজৈব সার দেওয়া হয়, তাহলে আমাদের জমিটা প্রপারলি তৈরি থাকে। আর সিক্ত পদ্ধতির মধ্যে শুষ্ক পদ্ধতির মতো রবি শস্য তুলে নেওয়ার পর দু একবার চষে জমি ফেলে রাখা হয়। এইটার এই পার্টটার সাথে মিল আছে। এই যে কোথায় গেল, দু একবার চষে জমি ফেলে রাখা হয়, এই যে এই পার্টটার সাথে মিল আছে এই পার্টটার, ঠিক তো। কিন্তু তারপর কি আছে দেখ, এই সময় জমিতে 5 সেন্টিমিটারের মতো গভীর জল, এই যে জল জন্যই এটা সিক্ত, 2-4 দিন বেঁধে রাখা। তাহলে যে কোনো, সেটা জমি তৈরির ক্ষেত্রে হোক বা বীজতলা তৈরির ক্ষেত্রে হোক, আমাদের কিন্তু সিক্ত পদ্ধতিতে জল ধরে রাখার একটা ব্যাপার আছে। তো জল বেঁধে রাখার একটা ব্যাপার আছে, এবং তারপর লাঙল দিয়ে কয়েকবার চাষ করার একটা ব্যাপার আছে, যেটা আমরা বীজতলার ক্ষেত্রেও পড়েছিলাম। মাটি কাদা কাদা হওয়ার একটা ব্যাপার আছে। শেষবার জমি চষার সময় প্রয়োজন মতো জৈব আর অজৈব সার, যেটা আমাদের এখানেও লাগতো, সেইটা কিন্তু প্রয়োগ করলে আমাদের জমিটা একদম পারফেক্টলি তৈরি হয়ে যায় আমাদের জমিতে বীজ বোনা এবং তারপর সেটার ডেভেলপমেন্ট। এইবার বীজ বোনা আর চারা গাছ রোপণ। তাহলে বীজ বোনার ক্ষেত্রে কি বলছে, আউশ ধানের বীজ সরাসরি জমিতে বোনা হয়। বারবার বলছে একই জিনিস। মাটি বেশ নরম থাকতে থাকতেই হাতে করে ছিটিয়ে বা জমি চষার সময় লাঙলের পেছনে তৈরি হওয়া খাতে হাত দিয়ে বীজ ফেলে বা বীজ বপন যন্ত্রের সাহায্যে জমিতে বীজ বোনা হয়। আমরা পড়েছিলাম বীজ বোনা কিভাবে হয়। হ্যাঁ, হয় যন্ত্রের যে ওই যে নলের মতো স্ট্রাকচার গুলো ছিল, সেই নলের মধ্যে কিন্তু ওই বীজগুলো অটোমেটিক ভাবে চলে গিয়ে চষতেও থাকবে এবং তার সাথে সাথে ঠিকভাবে কিন্তু বীজগুলো রোপিত হতেও থাকবে জমিতে। অথবা আমরা কি করি, হাত দিয়ে এই গামলার মধ্যে নিয়ে হাত দিয়ে এইরকম ভাবে ফেলে ফেলে দিই, ঠিক আছে, এটাও হয়। তো দু রকম ভাবে হতে পারে, লাঙল দিয়েও হতে পারে বা আমরা হাতে ছিটিয়েও করতে পারি। আর আউশ ধানের ক্ষেত্রে সরাসরি বীজ আমরা বুনতে পারবো। আর মাটি অবশ্যই আমরা বীজ বুনবো কখন, যখন মাটি বেশ নরম হবে, ঠিক আছে, মাটি নরম থাকতে থাকতেই কিন্তু ছিটাতে হবে। নেক্সট হচ্ছে চারা গাছ রোপণ। সকালের দিকে বীজতলা থেকে চারা গাছগুলোকে সাবধানে তুলে আনা হয়। চারা গাছ যখন তৈরি হয়ে যায় সকালের দিকে তোলা হয়। তারপর তৈরি জমিতে 2 থেকে 3 সেন্টিমিটারের মতো জল বেঁধে রেখে সারিবদ্ধভাবে চারা গাছগুলো রোপণ করা। তাহলে এটাও, এই চারা গাছ রোপণের ক্ষেত্রেও আমরা যন্ত্র ইউজ করতে পারি, বাট আমরা হাতেও করতে পারি, ঠিক আছে। হাতে করলে একটু সময় বেশি লাগে, কিন্তু হ্যাঁ, তারপর তৈরি জমিতে 2 থেকে 3 সেন্টিমিটারের মতো জল বেঁধে রাখা, এই জায়গাটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু করতে হবে। এরপর বীজ বোনার চারা গাছ রোপণের পরে আমাদের পরের যে পার্ট আসছে সেটা হচ্ছে সার প্রয়োগ করতে হবে, ঠিক আছে, প্রপারলি সার ইউজ করতে হবে নিউট্রিশনের জন্য। তো দেখ বলেই দেওয়া আছে যে জমির উর্বরতার মান আর ধানের জাত অনুসারে সারের প্রকার আর মাত্রা বিভিন্ন রকমের হতে পারে। কি বলছে, জমির উর্বরতা সেটা কতটা বেশি কতটা কম সেটার উপর নির্ভর করে, আর তার সাথে সাথে কি, ধানের জাত, কোন ধান কত ফলনশীল, কত
ভালো ধান আমরা ইউজ করছি সেইটা অনুসারে সারের প্রকার আর মাত্রা, কতটা পরিমাণ সার দিতে হবে এবং কোন ধরনের সার আমার কোন ধানের ক্ষেত্রে ইউজ করতে হবে সেটা কিন্তু ডিপেন্ড করে। এক্ষেত্রে জৈব আর অজৈব দু রকম সারই আমরা ইউজ করতে পারি, বাট হ্যাঁ ধান স্পেসিফিক ভাবে আমরা সারের পরিমাণ বা সার যে জাতের সেগুলো কিন্তু আমরা ইউজ করি। তাহলে বোঝা গেছে বীজ বোনা চারা গাছ রোপণ, তারপরেই আমাদের সার প্রয়োগ করতে হবে। এবং সার আমরা জৈব অজৈব দু রকমই করতে পারি, বাট হ্যাঁ জমির উর্বরতার মান আর ধানের জাত এই দুটোর ওপর ডিপেন্ড করে কিন্তু আমরা সার চুজ করি, সারের পরিমাণ চুজ করি, ঠিক আছে, সারের মাত্রা চুজ করি, সার কোন ধরনের সার ইউজ করব সেগুলো আমরা চুজ করি। লাস্ট যে তিনটে পার্ট আছে সেটা হচ্ছে অন্তর্বর্তী কর্ষণ এবং পরিচর্যা। মানে সার প্রয়োগের পরেই আমাদের কি হচ্ছে, অন্তর্বর্তী কর্ষণ এবং পরিচর্যা করতে হয়। কি করতে হবে এখানে, ধান জমিতে সময়ে সময়ে নিড়ান দিলে জমির আগাছা সহজে দমন করা যায়। ঠিক আছে, ধান জমিতে সময় সময় নিড়ান দিলে, এই যে নিড়ানের ব্যাপারটা এটাই হচ্ছে কর্ষণের কথা বলছে, এটাকেই বলা হচ্ছে অন্তর্বর্তী কর্ষণ, যেটার নাম অনুযায়ী আমরা এটা পড়ছি। ঠিক আছে, অন্তর্বর্তী কর্ষণ। তো ধান জমিতে সময় সময় একটা নির্দিষ্ট সময় পরপর যদি আমরা কর্ষণ পদ্ধতি অ্যাপ্লাই করি, মানে কর্ষণ পদ্ধতি মনে আছে, মাটির ওপরে নিচে মাটির ওপরে নিচে এই ব্যাপারটা করা, এবং এইটা করতে গিয়েও আমরা দেখেছিলাম আগাছা কিন্তু দমন করা যায়, তাই না, মাটিও নরম থাকে, আর কি হয় চারা গাছগুলোও কিন্তু বৃদ্ধি খুব ভালো হয়। অনেক সময় রাসায়নিক আগাছানাশক পদার্থ ব্যবহার করেও ধান জমির আগাছা ধ্বংস করা যায়। ঠিক আছে, তো আগাছা নাশক আমি বলেছিলাম এটা কিন্তু খুব স্পেসিফিক, এরা আগাছাগুলোকেই মারবে। আমাদের জমিতে যে যে ফসলের চাষ করা হচ্ছে সেই ফসলগুলোকে কিন্তু ক্ষতি করবে না। এই রাসায়নিক আগাছা নাশকও আমরা ইউজ করি, মানে যদি নিড়ান নাও দিই, ঠিক আছে, বা কর্ষণ পদ্ধতি নাও ইউজ করি, তাহলেও কিন্তু আমরা এই রাসায়নিক আগাছা নাশক ইউজ করেও কিন্তু আমরা ডিরেক্টলি আগাছাকে মারতে পারি, ফলে আমাদের আর কর্ষণের দরকার নাও পড়তে পারে। এবং পরিচর্যা এইরকম ভাবেই নিতে হবে। এরপর কি হচ্ছে, জলসেচ, খুব ইম্পর্টেন্ট। রোপণ করা আউশ, আমন এবং বোরো ধানের বেড়ে ওঠার সময় ও পরিণত অবস্থায় গাছের গোড়ায় 30 মিলিমিটার থেকে 50 মিলিমিটার গভীর পর্যন্ত জল থাকা প্রয়োজন। তাহলে খুব ভালো করে দেখ এই জিনিসটা, আউশ হোক, আমন হোক বা বোরো ধান হোক, ঠিক আছে, তাদের বেড়ে ওঠার সময় এবং যখন পরিণত হবে, মানে ঠিক ফসল তোলার আগে, সেই সময় কি করতে হবে, পরিণত অবস্থায় গাছের গোড়ায় যেন 30 মিলিমিটার থেকে 50 মিলিমিটারের গভীরতা পর্যন্ত জল থাকে, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়াও খারিফ ঋতুতে, ঠিক আছে, অনিয়মিত বৃষ্টিপাতে প্রাক খারিফ ও বোরো ধান চাষে নিয়মিত জলসেচের প্রয়োজন হয়। তো যখন অনিয়মিত বৃষ্টিপাত হয়, ঠিক আছে, বা যে সময় একটু শুষ্ক ওয়েদার থাকে, সেই সময় কিন্তু আমাদের জলসেচ আলাদা করে অবশ্যই দিতে হয়। বর্ষাকালের সময় নর্মালভাবে বৃষ্টিপাতের জন্য ভালো বৃষ্টিপাত হলে সেখানে তো থেকেও যায়, কিন্তু হ্যাঁ যাই হোক না কেন আমাদের 30 মিলিমিটার থেকে 50 মিলিমিটার গভীরতা অবধি যেন জল থাকে ফসল তোলার আগে, ম্যাচিওর হওয়ার পর। এইবার আমাদের ফসল তোলার পালা। ফসল তুলে আটি বেঁধে খামারে তোলা হয়। এবার ফসলটাকে ভালো করে কাটলাম, ঠিক আছে, সেটা কাটার যন্ত্রও আছে বা নর্মাল ভাবে আমরা নিড়ানি দিয়েও কাটতে পারি। সেটাকে কেটে তোলা হলো খামারে, ঠিক আছে। এরপর মারাই, মনে আছে মারাই ঝাড়াই যে প্রসেসগুলো, তো মারাই করাটা কি ছিল মনে আছে, যে ফসল তুলেছি, ফসল থেকে আমরা কি করি, এইরকম ভাবে আছাড় মেরে মেরে ফসল থেকে বীজগুলোকে আলাদা, মানে যে খাদ্য উপাদানগুলো, ঠিক আছে, ফসলের যে মেইন পার্টসগুলো, ভোজ্য অংশগুলো, সেগুলোকে আলাদা করি। তো মারাই করে দানাগুলোকে, এই যে দানাগুলোকে খড় থেকে আলাদা করে নেওয়া হয়। বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা পুরো ধানের চাষ করতে পারি। তাহলে এই কয়েকটা স্টেপের মাধ্যমে আমাদের ধান চাষ কমপ্লিট হলো। কি কি স্টেপ আরেকবার দেখে নে ভালো করে। প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে বীজের বাছাই করতে হবে, ভালো করে বীজ বাছাই করতে হবে, পরিপুষ্ট সুস্থ বীজগুলোকেই আমরা ইউজ করব, যাতে আমাদের খাটনি মাটি না যায়, ঠিক আছে, সেই জন্য ভালো সুস্থ বীজ ইউজ করব এবং সেই বীজগুলো থেকে ফলন যাতে খুব ভালো হয়। দেন আমাদের বীজ শোধন করতে হবে, সেখানে আমরা শুষ্ক শোধন পদ্ধতিতে পাউডার ইউজ করতাম রাসায়নিক, আর সিক্ত শোধন পদ্ধতিতে আমাদের রাসায়নিক কেমিক্যালের মধ্যে ডুবিয়ে রাখতে হতো। এরপর বীজতলা প্রস্তুত করতে হবে এবং চারা গাছ তৈরি করতে হবে, ঠিক আছে, সেখানেও আমরা শুষ্ক সিক্ত পদ্ধতি ইউজ করব।
জমি তৈরির ক্ষেত্রেও আমরা শুষ্ক সিক্ত পদ্ধতি ইউজ করব। সো এইগুলো কিন্তু কমন আছে, কিন্তু কোন সময় কি হচ্ছে সেইটা তোদের মাথায় রাখতে হবে। এরপর বীজ বুনবো, সেখান থেকে চারা গাছ রোপণ হবে, এবং তারপর আমরা জৈব অজৈব সার প্রয়োগ করব উর্বরতার বৃদ্ধির জন্য। দেন অন্তর্বর্তী কর্ষণ পদ্ধতি ইউজ করতে পারি, বা আমরা ডিরেক্ট রাসায়নিক আগাছানাশক ইউজ করতে পারি আগাছাকে দমন করতে, এবং এইভাবে আমরা পরিচর্যা নেব। এরপর জল যাতে প্রপারলি থাকে, তোলার আগে অন্তত 30 মিলিমিটার থেকে 50 মিলিমিটার গভীর জল থাকে, সেইটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং তারপর ফসল তোলা, মারাই পদ্ধতির মাধ্যমে সেগুলোকে আলাদা করা, তারপর বাজারজাত। এই হচ্ছে আমাদের পুরো প্রসেসটা। তাহলে আমরা ধান চাষের ব্যাপার সম্পর্কে বললাম। এখানে যদি তোদের কিছু কোশ্চেন লিখতে দিই, যে আউশ ও আমন ধানের চাষ পদ্ধতির মধ্যে তুলনা করো। পারবি আশা করি। সেকেন্ড কোশ্চেন, আজকে 3টেই কোশ্চেন দেবো, বেশি দেবো না। সেকেন্ড কোশ্চেন, দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী ধানের উদাহরণ দাও। 3 নম্বর কোশ্চেন, আরেকটা কি দেওয়া যায়? আর একটা কোশ্চেন ধর, আমি এখান থেকে দিই, যে চালের পুষ্টিমূল্য বিচার করো। ঠিক আছে, এই 3টে কোশ্চেন তোদের এইচডব্লিউ থাকলো। এগুলো মোটামুটি 2 মার্কসের মতো করে লিখলেই হবে। ঠিক আছে বেটা, তাহলে এইগুলো ভালো করে করিস। আমরা পরের দিন পরের যে ফসলটা আছে সেটার চাষ পদ্ধতি নিয়ে চলে আসবো নেক্সট ডে। আর ব্যাচের নামটা চেঞ্জ হওয়ার জন্য তোরা ঘাবড়ানোর কিছু নেই। ভালো করে যারা এই ব্যাচটা পিডব্লিউ অ্যাপ থেকে ফ্রি অ্যাক্সেস করিসনি তারা করে ফেলিস। তাহলে না হলে ধর চ্যাম্পসেই থেকে যাচ্ছিস, ওটাই হয়তো আর এরপর থেকে কোনো কিছু যাচ্ছে না, তো তোরা খুঁজেও পাবি না কন্টেন্ট। তো সেটার জন্য এই জিনিসটা কনভে করে দিলাম, যাতে তোরা সেই ব্যাপারটা ভালো করে রাখিস, আর ফ্রি এনরোল করে নিস, এইবার থেকে সেইটা ফলো করিস। ঠিক আছে, তো চলো আজকের মতো এটুকুই। কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্টে জানাস, আর এই অ্যান্সারগুলো লেখার প্র্যাকটিস করিস, যেগুলো যে 3টে দিলাম, আর ভালো করে কন্টেন্ট রেডি কর। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। চলো টাটা, নেক্সট দিন দেখা হচ্ছে।